আজকে আমরা জাহাজে চড়ে এমন এক দেশে যাচ্ছি যার নাম কিছুদিন আগেও আমার তেমন জানা ছিল না। শুধু জানতাম 1991 সালে সোভিয়েত রাশিয়া ভেঙে যে কয়েকটি দেশ আলাদা হয়ে গিয়েছিল, এস্তোনিয়া তাদের মধ্যে একটি। আমরা ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি থেকে রওনা হয়েছি। 2.5 ঘন্টা বাল্টিক সাগর পাড়ি দিয়ে এস্তোনিয়ার রাজধানী থলেন শহরে পৌঁছাবো। যাত্রীদের দেখে মনে হচ্ছে বেশিরভাগই ডে ট্রিপে যাচ্ছে। জাহাজের ভেতরে বেশ কয়েকটি লাউঞ্জ, বাচ্চাদের খেলার রুম, গেম রুম, রেস্টুরেন্টে রয়েছে অনেক ধরনের সামুদ্রিক মাছ। একটা ডেকে দেখলাম সবুজ গাছ আর দোলনা দিয়ে সাজানো সুন্দর বাগান। লাউঞ্জে আমাদের পাশেই এক তরুণ টুরিস্ট অদ্ভুত এক ফ্লাস্ক থেকে ধাতব স্ট্র লাগানো বিশেষ কাপে পানীয় ঢেলে পান করছিল। আলাপে জানলাম তার নাম নিকোলাস। সে এসেছে সুদূর আর্জেন্টিনা থেকে, আর তার ফ্লাস্কে রয়েছে আর্জেন্টিনার জনপ্রিয় পানীয় ইয়েরবা মাটে। বন্ধুদের আড্ডায়, প্রিয়জনের সাথে, এমনকি একাকী পার্কে সময় কাটাতেও তারা এই পানীয় সরঞ্জাম সাথে নিয়ে যায়। আমার কৌতূহল দেখে আমার জন্যও এক কাপ বানিয়ে দিতে চাইল। এস্তোনিয়া নিয়ে আমার বিশেষ আগ্রহ আছে। এখানে আসার পরিকল্পনা করার সময় অল্প কিছু ইতিহাস ঘেঁটে জেনেছি যে বাল্টিক সাগরের পাড়ের এই দেশটি কখনো ডেনিশ, কখনো জার্মান নাইটদের, কখনো সুইডিশদের এবং শেষে রাশিয়ানদের নিয়ন্ত্রণে ছিল। এস্তোনিয়ার রাজধানী থলেন সমুদ্র তীরবর্তী হওয়ায় ভৌগোলিক কারণে ঐতিহাসিকভাবে এই শহরটি সবসময় বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে 18 শতাব্দীর শেষের দিকে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতির সাথে সাথে মালপত্র পরিবহনের পাশাপাশি সামরিক দিক থেকেও এই শহরের গুরুত্ব বেড়ে যায়। পরবর্তীতে দ্বিতীয় মহাযুদ্ধের সময় সোভিয়েত আমলে এখানে প্রশাসনিক গুরুত্ব এবং ব্যাপক শিল্পায়ন হলে এখানে অনেক কলকারখানা, আবাসিক এলাকা গড়ে ওঠে এবং অনেক রাশিয়ার ভাষাভাষী অধিবাসীরা এখানে বসতি স্থাপন করে। তাই সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে যাওয়ার পর এই দেশে ভাষা, সংস্কৃতি, সামাজিক ইত্যাদির পরিবর্তন কিভাবে বা কতটুকু হয়েছে তা দেখার আগ্রহ ছিল। সোভিয়েত ব্যবস্থা ভেঙে যাওয়ার পর এস্তোনিয়ানরা রাশিয়ান কমিউনিস্ট সেন্ট্রালাইজ সিস্টেম থেকে বের হয়ে সম্পূর্ণ নতুনভাবে স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ডিসেন্ট্রালাইজ ই-গভর্নেন্স ব্যবস্থা তৈরি করে, যেখানে নাগরিকরা আইডি, ভোটিং বা ট্যাক্সের মতো ইত্যাদি গুরুত্বপূর্ণ সার্ভিসগুলো ইলেকট্রনিকভাবে পেতে পারে। তাদের এই ডিজিটাল কালচার তৈরি এবং তা সাপোর্ট করার জন্য খুব অল্প সময়ের মধ্যে সেখানে অনেক ট্যালেন্টেড ইঞ্জিনিয়ার তৈরি হয়ে যায়, যা পরে স্কাইপের মতো বিখ্যাত স্টার্টআপ কোম্পানি প্রতিষ্ঠা করতে অনুকূল পরিবেশ তৈরি করেছিল। আগে কেবল মানচিত্রে দেখেছি, আজকে সত্যি সত্যি এই দেশে এসেছি। দেশটি ছোট, আয়তনে বাংলাদেশের প্রায় 3 ভাগের 1 ভাগ। তবে বাংলাদেশের জনসংখ্যা এস্তোনিয়ার চেয়ে 130 গুণ বেশি। জানি যদিও এবারে স্বল্প সময়ের ভ্রমণে সবকিছু দেখা হবে না, পর্যটকদের মতো কেবল ওল্ড টাউনের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। থলিনে নেমে ক্রুজ পোর্ট থেকে হাঁটতে হাঁটতে ওল্ড টাউনের দিকে যেতে থাকলাম। আশেপাশের আধুনিক আর্কিটেকচারের বেশ কিছু নতুন অ্যাপার্টমেন্ট, অফিস ভবন, স্ট্রিট মল চোখে পড়ল। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম ওল্ড টাউনের প্রবেশপথ গ্রেট কোস্টাল গেটের কাছে। এই গেটের এক পাশে একটি উঁচু ডোম এবং অন্য পাশে একটি বড় উঁচু বিল্ডিং। চারিদিকে পুরো জায়গাটাই সুউচ্চ প্রাচীর দিয়ে ঘেরা। বোঝাই যাচ্ছে এটি একটি দুর্গের মতো, যা তৈরি করা হয়েছিল মধ্যযুগীয় ছোট্ট নগরীকে রক্ষা করার জন্য। সেই গেটের ভিতর দিয়ে কোবলস্টোনে নির্মিত পিক স্ট্রিট দিয়ে মার্কেট প্লেসের দিকে যেতে থাকলাম। প্রথমে চোখে পড়ল কোলম ও ডি। 1300 শতাব্দীতে নির্মিত পাশাপাশি 3টি ঐতিহাসিক মার্চেন্ট হাউস, যা দ্য থ্রি সিস্টার্স নামের বুটিক হোটেল হিসাবে বর্তমানে চালু আছে। একটু পরে একটি টয় ট্রেন কয়েকজন পর্যটক আরোহী সহ আমাদের সামনে দিয়ে কোবলস্টোনের পথ ধরে গেটের দিকে চলে গেল। আরও কিছু অলিগলি, ঐতিহাসিক বেশ কিছু ছোট বড় ঘরবাড়ি হেঁটে হেঁটে দেখতে দেখতে আমরা চলে আসলাম মার্কেট প্লেসে। খুবই সুন্দর একটা জায়গা না? হ্যাঁ, জমজমাট জায়গাটা। হ্যাঁ, খুবই সুন্দর, দিনটাও সুন্দর। চারকোনা বেশ বড় একটি খোলা জায়গা, বর্গাকারও হতে পারে। তা ঘিরে অনেক রঙের ও আকারের বেশ কিছু সুন্দর সাজানো ঘরবাড়ি। এর একদম মাঝখানে টালিন টাউন হাউস, 1500 শতাব্দীতে লাইমস্টোন দিয়ে নির্মিত গথিক স্টাইলের একটি উঁচু চার্চ, ছাদের উপরে বেশ উঁচু একটি স্টেপল। বোঝাই যাচ্ছে এই চার্চই একসময় ছিল এই শহরের প্রাণকেন্দ্র, যেখান থেকে পরিচালনা করা হতো এই শহরের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় কর্মকাণ্ডগুলো। মার্কেট প্লেসে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম ওল্ড টাউনের আপার সাইডে টুম্পি হিলের উপরে লসি স্কোয়ারে। দূর থেকে চোখে পড়ল রাশিয়ান অর্থোডক্স স্টাইলের অনিয়ন ডোম শেপের কারুকার্যময় একটি সুন্দর চার্চ, আলেকজান্ডার নেভস্কি ক্যাথিড্রাল।
ভিতরে ঢুকেই দেখলাম স্টেইন গ্লাসের তৈরি রঙিন জানালা, সোনালি রঙের নকশা খচিত সুন্দর দেয়াল। এই একই চত্বরে এই চার্চের পাশেই রয়েছে পার্লামেন্ট বিল্ডিং, যা টুম্পি ক্যাসেল নামে পরিচিত। গোলাপি রঙের এই বিল্ডিং দেখে অবাকই হলাম। তেমন কোনো আড়ম্বরতা নেই পার্লামেন্ট ভবন, অথচ মাত্র 2 জন প্রহরী নামমাত্র এখানে পাহারা দিচ্ছে। দুপুরের মেনু কি হবে তা নিয়ে জিয়ার আমি আলাপ করছিলাম। গত কদিন অনেক নর্ডিক আর বাল্টিক কুইজিন খাওয়া হয়েছে। এমন সময় এই মেডিভেল ওল্ড টাউনের মাঝে পরিচিত অ্যাকসেন্ট শুনে কান খাড়া করলাম। দেখলাম সিনেমার নামের একটি রেস্টুরেন্টের সামনে ওয়েটার ছেলেটি বাঙালি অ্যাকসেন্টে এস্টোনিয়ান ভাষায় হেঁটে যাওয়া ট্যুরিস্টদের টেরা বলে সম্বোধন করছে। জানলাম হোটেলের মেন বাবুটিও নাকি বাংলাদেশি। তার সেরা মেনু খাসি ভুনা অর্ডার দিয়ে প্যাটিওর টেবিলে বসে খেলাম। যে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখে কান্নাকাটি শুরু করে দিচ্ছে, এখানেই খাওয়া লাগবে। বাংলাদেশে সিনামন রেস্টুরেন্ট। কি নাম, কি দেশি? এস্তোনিয়া।